AGT Live 24/7. This is AGT Live 24/7. ভালো লেগেছে যে বিষয়টা এখানে রাখা হয়েছে যে সেখানে একজন আইনজীবী হিসেবে এবং কনস্টিটিউশন নিয়ে কাজ আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 2019 থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্ল্যাটফর্মটা উনি প্রথম থেকে এই প্রতি বছর এটা শুরু করেছিলেন। 19 থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্ল্যাটফর্মটা উনি প্রথম থেকে এই প্রতি বছর এটা শুরু করেছিলেন এবং সেই হিসাবে আজকে বিকশিত ভারত যুব সংসদ হিসাবে আমাদের ত্রিপুরাতে হয়েছে বিভিন্ন টপিক দেওয়া হয়েছে কি বিষয়। একটা বিষয় মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আগামী দিন যারা আমাদের ইয়ুথ, যারা যুব সমাজ আছে তাদের উপরে আমাদের ভবিষ্যৎ, এবং উনি এটাও বলেছেন যে আগামী দিন এমন সব যুব সম্প্রদায়ের ব্যক্তি আসুক রাজনীতিতে যাদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতি করে, ওই ধরনের ব্যক্তি আসা উচিত এবং তাদেরকে নিয়ে আসা রাজনীতির ক্ষেত্রে। আমরা জানি আগামী দিনে আমাদের বিভিন্ন বিষয়ে, যখন দেশের বিষয়ে হোক রাজ্যের বিষয়ে হোক, বিভিন্ন যে ডিসিশন পলিসি মেকিং এর বিষয় থাকে, তারা যখন তাদের মধ্যে এনার্জেটিক ভাইব্রেন্ট মানসিকতা আছে, নিউ থট প্রসেস ওনাদের মধ্যে আছে, ওনারা যদি রাজনীতির ক্ষেত্রে আসে এবং বিশেষ করে যখন জনপ্রতিনিধি হয়ে এরকম পবিত্র বিধানসভার মধ্যে আসবে, আমাদের পার্লামেন্টে যাবে, তবে ভারতবর্ষের চেহারাই পাল্টে। এর জন্য উনি বারবার এটার উপর জোর দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী হোক তদ্রুপ ত্রিপুরা তো একই অবস্থা ছিল। আগরতলা থেকে যখন যেতে হতো প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা যদি ধর্মনগরে যায় এক্সপোর্ট ছাড়া যাওয়া যেত। এখানেও টেররিজমের উপদ্রব ছিল, কিডন্যাপিং হতো এবং তার জন্য পয়সার বিনিময়ে তাদেরকে ছাড় দেওয়া হতো। এরকম একটা অবস্থা ছিল। স্কুল কলেজে যারা ইয়ুথরা আছেন, একটু আপনাদেরকে আমি বলবো যে আগের ইতিহাস 70 দশকে কি ছিল এখানে। সমস্ত স্কুল কলেজের মধ্যে মানে কখন যে বোমা ফেলবে কেউ জানে না। নকশালিজমের নাম দিয়ে আমাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে বহু লোকে আমাদের স্টুডেন্টদের কেউ মারাও গেছে ওই সময়। তো এই যে বিষয়ে জানা উচিত, উশৃঙ্খলতার মানে চরম অবস্থা ছিল সেই জায়গায়। ত্রিপুরাতে এখন 28 রাজ্যের মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন নিচের দিক থেকে আমরা ট্র্যাক করছি। তো এই যে অবস্থা দাঁড়িয়েছে, সেইভাবে আমাদের দেশের এখন সুস্থির অবস্থা এসছে। G20-তে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ভারতকে আবার একটা জায়গায় নিয়ে গেছেন, আমার মনে হয় যে আমাদের উচিত ওনাকে সাহায্য করা। এবং আজকে এই যে প্রোগ্রাম এখানে রাখা হয়েছে, আমি আবার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী এবং নাট্যকে আমি ইউথ পার্লামেন্ট কম্পিটিশন আজকে এখানে প্রায় পার্টিসিপেন্ট 35 জনের মতো ডিফারেন্ট ডিস্ট্রিক্ট থেকে এখানে এসছে। এবং এই যে আয়োজন, সেই আয়োজনের যাদের মাধ্যমে হচ্ছে আমাদের ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিকুরাই মহোদয় এখানে ওনার স্বাগত ভাষণ রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় স্পিকার মহোদয়, তো আছেনই, কিন্তু উনি চিফ জাজও আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, অনারেবল মিনিস্টার ফুড, সিভিল সাপ্লাইজ এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স, ট্রান্সপোর্ট এন্ড Thank you very much, ma'am, for your beautiful speech. I'm sure the students, the girls, will be inspired more than anything else. Anyway, we are here from Honorable Minister Nimesh Debbarma, Honorable Minister Youth and Parliamentary Affairs, আমাদের এমএলএ রয়েছে অভিষেক দেবরায় এবং আমাদের অন্তরা দেব সরকার এবং sure your words will inspire our young friends, and as you said, they will be the ambassador of the state. Debbarma, Honorable Minister Forest, General Administration, Printing and Stationery, Science and Technology and Environment.
হি ইজ অলসো ওয়ান অফ জন্যই কিন্তু এখান থেকে সিলেকশন, 3 জন সিলেকশন হবে, কিন্তু আলটিমেটলি 3 জন দে উইল বি দ্য অ্যাম্বাসেডার্স অফ ত্রিপুরা। আমাদের রাজ্যের কি সমস্যা, জাতীয় কি সমস্যা, এইসব বিষয় নিয়ে ওখানে আলোচনার একটা সুবিধা হয়। আমি নিশ্চিত যেভাবে বিভিন্ন খেলাধুলা কিন্তু স্পোর্টসের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা যেভাবে নাম করেছে বিভিন্ন বিভিন্ন পাড়াবিহারে এখন ত্রিপুরা রাজ্যের মানে এখন মানে ভারতবর্ষের মানচিত্রে একটা উজ্জ্বল নক্ষত্র বলা যায়। আমি সেও এখান থেকে যারা 3 জন হয়তো বা নির্বাচিত হবেন, কিন্তু সবাই কিন্তু আমি বলবো যে পার্টিসিপেট যে করেছে যারা যারা জেলা থেকে এসে, আমি সবাইকে ধন্যবাদ দেব এই পার্টিসিপেশনের জন্য, যেভাবে আপনারা সবাই এগিয়ে এসে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, আর মাননীয় প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছে। এটা একটা কিন্তু চড়াই বেতি আমরা বারবার বলছি, সো মাস্ট গো। তো আগামী দিন আজকে আমরা আছি, কালকে নেক্সট জেনারেশন আসবে, নেক্সট টু নেক্সট জেনারেশন আসবে, তো আপনারাই হচ্ছেন ফিউচার। তো এখান থেকে এখন থেকেই যদি আমরা অনেক সময় কি করি, রাজনীতির ক্ষেত্রে রাজনীতির নাম শুনলে অনেকে আসতে চায়, এমন একটা অবস্থা হয়েছে। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না, আমাদের যে ইয়াং বিশেষ করে ভারতবর্ষে 18 থেকে 25 বছরের কথা বলছেন, এবং আমাদের হিউম্যান রিসোর্স বলা যায় সারা পৃথিবীর মধ্যে 60 থেকে 65% হিউম্যান রিসোর্স হচ্ছে আমাদের ভারতবর্ষে, তদ্রুপ ত্রিপুরাতেও। তো তাদের যদি পার্টিসিপেশন না থাকে, বিভিন্ন প্রবলেম থাকবে, প্রবলেমের সলিউশন কিভাবে করা যায়, ওনাদের যে চিন্তা, ওনাদের যে ভাবনা, সেইগুলো বিষয় নিয়ে আলোচনা, এবং যে আলোচনাগুলো এখানে রেখেছে যে জেলা স্তরে এক জাতি এক নির্বাচন, এক জাতি এক নির্বাচন। আমরা সবাই জানি যে নির্বাচন আমাদের জন্য মানে 5 বছরের জন্য আমরা নির্বাচিত হই, কিন্তু এই নির্বাচন নিয়ে আমরা সারা বছর ব্যস্ত থাকি। ফাইল কিছুদিন গেলে ফাইলে সাইন করা যায়, কোড অফ কন্ডাক্ট লিখে যায়। তো এই বিষয়ে সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এই ধরনের একটা মানে জেলা স্তরে এই বিকশিত ভারত যাতে আরো প্রশস্ত হয়, তার জন্য এই যে আমাদের টপিক উনি রেখেছেন। এমএলএ উনিও একজন জুডিস মেম্বার, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই পবিত্র বিধানসভা যিনি, এবং বিশেষ করে এখানে যারা ইউথ পার্টিসিপেন্ট আসছেন অ্যাক্রস দ্য স্টেট, আমি সবাইকে উনিও একজন জুডিস মেম্বার, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন। কথা উনি বললেন। এবার আন্তরিক বিনম্র অনুরোধ করব, আমাদের মাঝে রয়েছে অনারেবল চিফ মিনিস্টার মাননীয় প্রফেসর আমাদের দেশের এখন সুস্থির অবস্থা এসছে। G20-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে ভারতকে আবার একটা জায়গায় উনি নিয়ে গেছেন, আমার মনে হয় যে আমাদের উচিত ওনাকে সাহায্য করা। এবং আজকের এই যে প্রোগ্রাম এখানে রাখা হয়েছে, আমি আবার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব। যারা পার্টিসিপেন্ট 38 পার্টিসিপেন্ট এসছে এবং লিস্ট আমার কাছে আছে, তাদেরকে আমি অল দ্য বেস্ট আমি বলবো, এবং ভালোভাবে আমি শিওর যা ভালোভাবে আপনারা আপনাদের কথা রাখবেন, এবং যে টপিকসগুলো রাখা হয়েছে নিশ্চয়ই আপনারা এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা এটাকে জেনে এসেছেন, এবং আশা করি এই প্রোগ্রামটা সাকসেস হোক। এই কথা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। স্বর্ণপদক পেয়েছে এবং সিলভার 50 জনে পেয়েছে এবং ব্রোঞ্জ 60 জনে পেয়েছে বিগত 6 বছরে। আমরা জাতীয় স্তরে রাষ্ট্রপতি পুরস্কার আমাদের ছেলেমেয়েরা এনএসএস ভলেন্টিয়ার যারা বিভিন্ন সেবা কার্যের জন্য 10 জনকে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে এই 6 বছরে। এটা আমাদের জন্য বিশাল বড় সফলতা। আমরা আমাদের রাজ্যের মাননীয় দীপক কর্মকার, আপনারা সকলেই জানেন, 2024-এ সিনিয়র ন্যাশনাল যে 3টা মেডেল জিতেছে, গোল্ড এবং সিলভার সহ 3টা মেডেল জিতেছে, এবং এশিয়া চ্যাম্পিয়নশিপ 2024-এ সেখানেও স্বর্ণপদক জিতেছে আমাদের সেই দীপক কর্মকার। ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল হয়েছে, আপনারা জানেন 2018-এর পর থেকে যতগুলো ন্যাশনাল ফেস্টিভ্যাল হয়েছে সেখানে
আমরা ক্লাসিক্যাল ভোকালে থার্ড হয়েছি, ভারতনাট্য উৎসবে আমরা দ্বিতীয় হয়েছি, লোকনৃত্যে আমরা তৃতীয় হয়েছি। এবারে 2025-এ যে যুব উৎসব হয়েছে ভারত মণ্ডপে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, সেখানেও যুবদের পরিভাষা বদলানো হয়েছে। একটা সময় আমরা সকলেই আগে যে 18 বছরের উপর হলেই আমরা যুব ধরতাম, কিন্তু এবার কথা বলা হয়েছে যুব 15 বছরের উপরের ছেলে মেয়েরা, তাদেরকে সেখানে নিয়ে প্রধানমন্ত্রীজি সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার অবধি যুবদের সঙ্গে করেছেন। যুবদের থেকে জানার চেষ্টা করেছেন যে 2047-এর ভারত কি রূপ হবে, বিকশিত ভারত তাদের দৃষ্টিতে তারা কি রূপ চায়, এগুলো আলোচনা হয়েছে। যাই হোক, সেখানেও আমরা সেই যুব উৎসবে আমাদের রাজ্যের থেকে যারা অংশগ্রহণ করেছিল, সেখানে আমরা লোকসঙ্গীতে আমরা তৃতীয় হয়েছি এবং বিজ্ঞান প্রদর্শনীতে আমরা তৃতীয় হয়েছি। এবারও এই 17 তারিখ থেকে 20 তারিখ অবধি সিকিমে নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল হয়েছে, সেখানেও আমরা তৃতীয় স্থান নাটকে অর্জন করেছি। কৈলাসহর থেকে যে টিমটা গিয়েছে তৃতীয় স্থান। এই কথার অর্থ হলো আমাদের যে রাজ্যে 40 লাখ লোকের বসবাস, এখান থেকে যে সমস্ত ছেলেমেয়েরা দিল্লি, মুম্বাই বড় শহরগুলিতে গিয়ে তৃতীয় স্থান অর্জন করা, এটা আমাদের জন্য সত্যি গর্বের বিষয়। আজকেও যারা যুবরা এই দলে আছেন, যারা এই আজকের ইউথ পার্লামেন্টে অংশগ্রহণ করবে, যারা বক্তব্য রাখবে, এখান থেকে যারা 3 জন সিলেকশন পাবে পার্লামেন্টে গিয়ে যারা বক্তব্য রাখবে, আমরা তোমাদের কাছে আশাবাদী তোমরা কোনো না কোনো একটা জায়গা অর্জন করবে এবং গোটা দেশের সামনে ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। এই আশা রেখে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে, আর আপনারা যারা বড়রা রয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে, যারা দর্শক আসনে রয়েছে বিভিন্ন আমাদের আধিকারিকগণ, সকলকে স্বাগত জানিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। সব কাজ করে আজকে, ঘরকন্যা থেকে সংসার চালানো থেকে শুরু করে রাজ্য চালানো, দেশ চালানো। দেশের রাষ্ট্রপতি আজকে একজন মহিলা, দেশের অর্থমন্ত্রী আজকে মহিলা। এই দেশের বাজেট কি হবে আমাদের নির্মলা সীতারামনজি তিনি দেখিয়েছেন, দিশা দেখাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মহিলাদের পার্টিসিপেশন অত্যন্ত প্রয়োজন। এবং আজকে যে মেয়েরা আজকে এখানে এসছেন ইউথ পার্লামেন্টে, তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামী দিনে তাদেরকেও আমরা রাজনীতিতে চাই এবং এই ভবনেও তাদেরকে আমরা চাই। এবং যুবকরা যারা এসছে তাদের সবাইকে আমরা স্বাগত জানাই যে রাজনীতিতে এবং রাজনৈতিক জ্ঞান এই বিষয়টি এবং রাজনীতিতে শিক্ষার প্রয়োজনীয়তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজকে আমাদের ইউথ পার্লামেন্টে যারা ইউথরা এসছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং মাননীয় মন্ত্রী ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ওনাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এমন একটি সুন্দর বিষয় আজকে আমাদেরকে দেখার এবং শোনার সুযোগ দিয়েছে। সবচেয়ে যেটা ভালো লেগেছে যে বিষয়টা এখানে রাখা হয়েছে, যে সেখানে একজন আইনজীবী হিসেবে এবং কনস্টিটিউশন নিয়ে কাজ করার আমার সুযোগ হয়েছে। আজকের যে টপিকগুলো 75 ইয়ার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এ জার্নি অফ রাইটস, ডিউটিস অ্যান্ড প্রোগ্রেস, সংকল্প সংবিধান দিবস, এ প্লেজ, স্ট্রেংথেন ইন্ডিয়াস কনস্টিটিউশনাল ভ্যালুস। এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের প্রত্যেকের জানার এবং শোনার প্রয়োজন এবং আমরা শুনবো। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে এবং যারা আয়োজক তাদেরকে এবং জুরি মেম্বারদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে এসেছি। নারী শক্তি জিন্দাবাদ এবং অল ইয়র্স অফ আওয়ার স্টেট তাদের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। Keram kokcak napni Baikirun na mani koklam lam shokmung kok selkhanalaika jini hastini sikla beithyo mungdageti মন্ত্রী বরকরা মুচাম টিঙ্কুরানি সার্নি। অগস্ট গ্যাদারিংয়ে আমি সবাইকে নমস্কার জানাচ্ছি এবং যারা পার্টিসিপেটস বিভিন্ন জেলা থেকে এসছে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সঙ্গে যারা আজকে বিভিন্ন ডিগনিটারিজ আমাদের হাই অফিসিয়ালসরা আছেন সবাইকে সশ্রদ্ধ নমস্কার। বিষয়টা হচ্ছে যে বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2025 এটা এই রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তার জন্য রাজ্যের মাননীয় মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং যুব দপ্তরের যে মন্ত্রী রয়েছেন তাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একজন ব্যতিক্রমী প্রধানমন্ত্রী, সেটা ইতিমধ্যেই তার ছাপ তিনি রেখেছেন। এই দেশের বিরোধীরা যারা সংবিধান হাতে নিয়ে, সংবিধান পকেটে নিয়ে
যারা পার্লামেন্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করতেন, এই রাজ্য আমরা দেখেছি, যারা এই সংবিধান, পবিত্র সংবিধানকে হাতে রেখে সংবিধান রক্ষার জন্য যারা কথা বলতেন, আর দেশের প্রধানমন্ত্রী এই সংবিধানের গরিমাকে বিকশিত করার জন্য বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে। স্বাধীনতার ৭৫ বছর বয়স স্বাধীনতাকে কিভাবে এই দেশের মধ্যে পালন করা যায় এবং কি দিশা দেখানো যায় এই দেশের যুবক সম্প্রদায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে, তেমনি এই বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল, সেটাও আজকের দিনে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম। এই বিধানসভায় আমার জীবনে আমি ৫০ বছর বয়সে এই বিধানসভাতে আমি প্রবেশ করেছি। আজকের এই জেলা থেকে যারা এসছেন, বিভিন্ন জেলা থেকে যারা এসছেন, এরা অত্যন্ত ছোট বয়সে এই বিধানসভায় তারা কিন্তু আজকে আসার একটা সুযোগ পেয়েছে এবং আমি মনে করি এখানে যারা এসছেন তারা প্রথমবারের মতো এই বিধানসভায় বসার এবং এসে কথা বলার সুযোগ পেয়েছে। সকাল ৯টায় আমি বিধানসভাতে এসেছি, এসে আমি বিস্তর বড় একটা লাইন পেয়েছি যারা রেজিস্ট্রেশন করছেন এবং ঢুকছেন। এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান এবং আজকে আরো ভালো লাগছে, একজন ওমেন রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আজকে যারা পার্টিসিপেট তাদের অধিকাংশ কিন্তু মেয়ে এবং আমি গুনেছি আমাদের 18 জন ছেলে এবং 22 জন মেয়ে রয়েছে। মেয়েদের সংখ্যাগরিষ্ঠতা আজকের দিনে বেশি, এটা অত্যন্ত আনন্দের এবং আমি ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রীকে, যিনি নারী শক্তিকে বিকশিত করার জন্য নারী শক্তি নিয়ে যিনি কথা বলেছেন এবং এত বছর এত সরকার দিয়েছে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি আমরা পালন করছি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন নারী শক্তি অধিনিয়ম আইন, বিল এনেছিলেন, আইন পাশ হয়েছে। অনেক বছর শুনেছি, রাজনৈতিক জীবনে অনেকদিন শুনেছি যে নারীদের যে অধিকার, রাজনীতিতে নারীদের অধিকার এবং সংরক্ষণের ব্যবস্থা পার্লামেন্টে, সেটা কোনো সরকার করতে পারেনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কিন্তু সেটা করেছে এবং নারী শক্তি অধিনিয়ম আইন এনেছেন, যাতে 33% রিজার্ভেশন দেওয়া হয়েছে মহিলাদেরকে। এবং ভারতীয় জনতা পার্টি এবারে লোকসভা নির্বাচনে আপনি দেখবেন যে ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি মহিলাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন। আজকে এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমার নারী শক্তি যারা এখানে এসেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা আজকে রাজ্যের মানুষকে একটা বার্তা দেবে যে রাজনীতিতে মেয়েরাও পিছিয়ে থাকতে চাইছে না, আজকের দিনে মেয়েরাও চাইছে রাজনীতিতে এগিয়ে আসা। আরেকটা দিক হলো যে এই যুব যে ইয়ুথ পার্লামেন্ট যে হচ্ছে, এটা আজকের দিনে কিন্তু সময়ের দাবি শিক্ষিত যুবক সম্প্রদায়কে এগিয়ে আসা রাজনীতিতে। আগের দিন নেই, আজকে মানুষ সচেতন, আজকে মানুষ অনলাইন এবং বিভিন্ন পোর্টালের মাধ্যমে এই দেশের এবং এই রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বের যারা বিভিন্নভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আজকে এসেছেন, কেউ এমএলএ হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ সাংসদ হয়েছেন, কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। প্রত্যেক জনপ্রতিনিধিকে কিন্তু মানুষ আজকে খুব সহজেই জানতে পারছে তার ভূমিকা কি, তার দিশা কি, তিনি কি চাইছেন দেশের জন্য, কি চাইছেন রাজ্যের জন্য। আজকে আমাদের যুবক সম্প্রদায় এখানে যারা ইউথ পার্লামেন্টে অংশগ্রহণ করেছে, আমরা এটা আজকের দিনে আমরা বিশ্বাস করতে চাইছি যে রাজনীতিতে তাদেরও অংশগ্রহণ করার একটা ইচ্ছা তাদের মধ্যে রয়েছে। এটা একটা খুব ভালো দিক। আমরাও চাই রাজনীতিতে অশীতিপর বৃদ্ধ না থেকে যুবক সম্প্রদায়রা এগিয়ে আসুক, এরা অনেক বেশি আপডেটেড আমাদের থেকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন, বরাবর যেভাবে তিনি উদ্বুদ্ধ করেন রাজ্যবাসীকে, বিধায়কগণকে, মাননীয় মন্ত্রীগণকে, আজকেও তিনি এমন একটি বক্তব্য রেখেছেন যেখানে আমরা অনেক বেশি উদ্বুদ্ধ হয়েছি। AGT Live 20.7 This is AGT Live 20.7 বক্তব্য রাখবে। আমরা তোমাদের কাছে আশাবাদী, তোমরা সেই চিন্তা ভাবনায় যে স্টেট লেভেল বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট কম্পিটিশন আজকে এখানে মাননীয় অধ্যক্ষ মহোদয় অসংখ্য ধন্যবাদ বিধানসভার মুখ্য সচেতন
দীপা কর্মকার আপনারা সকলেই জানেন 2024-এ সিনিয়র ন্যাশনাল যে 3টা মেডেল জিতেছে, গোল্ড এবং সিলভার সহ 3টা মেডেল জিতেছে এবং এসে ভালোভাবে আপনারা আপনাদের কথা রাখবেন এবং যে টপিকগুলো রাখা হয়েছে নিশ্চয়ই আপনারা যুবক যুবতীদের চূড়ান্ত সফলতা, হয়তো ছোট রাজ্য আমরা জনসংখ্যার নিরিখে ছোট হলেও গত 6 বছরে জাতীয় স্তরে যে সফলতা আমাদের খেলো ইন্ডিয়া সাংবিধানিক মূল্যবোধকে আরো শক্তিশালী করে তোলার যে দৃঢ় সংকল্প সেটা তারা নেবে। জাতীয় স্তরে যেটা আলোচনা হবে, এখান থেকে 3 জন যারা সিলেকশন পাবে উপস্থিত আছেন। আমাদের মাননীয় স্পিকার মহোদয় তো আছেনই, কিন্তু উনি চিফ জাজও আজকে এই কম্পিটিশনে। আমাদের মাঝে 15 বছরের উপরের ছেলে মেয়ে যারা, তাদেরকে সেখানে নিয়ে প্রধানমন্ত্রী যে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রি ডিনার অবধি যুবদের সঙ্গে করেছেন। মুখ্য সচিব শ্রীমতী কল্যাণী রায় মহোদয় উপস্থিত, শ্রীমতী অন্তরা চাকমাদেব অনারেবল এমএলএ Kerem Kokcap Nokni Chief Whip Barang Transit Musanjin Kolonali Baru Betamu Belai Beli Kita Hambal Pini Nangkuk Mori Koklam Ia Beli Di Montri Barang Mucam Dingura Satu Kukti Satu Belai Beli Kita Hambal অসংখ্য ধন্যবাদ যুবক এবং আশা করি এই প্রোগ্রামটা সাকসেস হোক। এই কথা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। Manik Shah Sir অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথা আমাদের সমৃদ্ধ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। ওয়েলকাম। নমস্কার মাননীয় স্পিকার স্যার, আজকের যুব সংবাদ এবং আমাদের ইউথ পার্লামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, উপস্থিত মাননীয় বিশ্ববন্ধু সেন অনারেবল স্পিকার এবং জুরি মেম্বার যারা উপস্থিত রয়েছেন, মাননীয় সুশান্ত চৌধুরী মাননীয় মন্ত্রী, উপস্থিত রয়েছেন অনিমেষ দেববর্মা মাননীয় মন্ত্রী, উপস্থিত থাকবেন কল্যাণী সাহা রায়, কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন চিকুই, উপস্থিত রয়েছেন অভিষেক দেবরায় অনারেবল এমএলএ, উপস্থিত রয়েছেন অন্তরা সরকার মাননীয় এমএলএ, উপস্থিত রয়েছেন মাননীয় এমএলএ কিশোর বর্মন সহ দপ্তরের অধিকর্তা এবং আমাদের সচিব সহ অন্যান্য যারা রয়েছেন, সকলকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠান। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আগে আমরা জেলা স্তরে যে এটার কর্মসূচি হয়েছে, মাই ভারত পোর্টালের মাধ্যমে প্রায় 2700 ছেলেমেয়েরা আমাদের রাজ্যের যারা আজকের যারা আগামী দিনের ভবিষ্যৎ 2047 বিকশিত ভারত নির্মাণ কিরূপ হওয়া চাই বা তাদের ভাবনাতে ভারত কিরূপ হবে, তারা তাদের নিজের পছন্দ মতো ভিডিও তারা আপলোড করেছিল। সেখান থেকে 400 যুবক যুবতীকে সিলেকশন করে 8টা জেলা থেকে 4টা স্থানে সেখানে কম্পিটিশন হয়। সেখান থেকে 400 ছেলেমেয়েরা পার্টিসিপেট করে সেখান থেকে 40 জন আজকে এই সভাগৃহে উপস্থিত হয়েছে। তার মধ্যে 2 জন তাদের শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি, আর 3 জন উপস্থিত রয়েছে। আজকের যে থিমটা যেটা নিয়ে তারা আলোচনা করবে, রাজ্যের যে যুবরা, এটা হলো ভারতীয় সংবিধানের 75 বছরে আমাদের অধিকার, আমাদের কর্তব্য এবং অগ্রগতি যাত্রা, বিকশিত ভারতের স্বপ্ন কিরূপ হবে সেটা নিয়ে তারা আলোচনা করবে। সংবিধান দিবসের 11তম সংকল্প ভারতের সাংবিধানিক মূল্যবোধকে আরো শক্তিশালী করে তোলার যে দৃঢ় সংকল্প সেটা তারা নেবে। জাতীয় স্তরে যেটা আলোচনা হবে, এখান থেকে 3 জন যারা সিলেকশন পাবে তারা জাতীয় স্তরে গণতন্ত্রকে আরো সরলীকরণ কি করে করা যায় এবং অগ্রগতি বৃদ্ধির স্থিতিশীলতা নিশ্চিত করা, সেগুলি নিয়ে সেখানে জাতীয় স্তরে পার্লামেন্টে আলোচনা হবে। যারা 3 জন সিলেকশন হবে তারা সেখানে গিয়ে আলোচনা করবে। আমরা আমাদের রাজ্য ছোট হলেও আপনাদের সকলকে, এখানে যারা যুবরা উপস্থিত, যুবতীরা উপস্থিত এবং আপনারা বিচারক মন্ডলী যারা উপস্থিত রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সহ মাননীয় স্পিকার স্যার, সবাইকে বলতে খুশি হচ্ছে বিগত 6 বছর এই রাজ্যে আমাদের যুবদের সফলতা, অর্থাৎ এই 18 থেকে 25 বছর যুবক যুবতীদের চূড়ান্ত সফলতা, হয়তো ছোট রাজ্য আমরা জনসংখ্যার নিরিখে ছোট হলেও গত 6 বছরে জাতীয় স্তরে যে সফলতা আমাদের খেলো ইন্ডিয়া, জনজাতি খেলো মহোৎসব এবং জাতীয় স্কুল গেমে আমরা স্বর্ণপদক 46 ছেলেমেয়েরা, এরকম 46 জন ছেলেমেয়েরা স্বর্ণপদক পেয়েছে এবং সিলভার 50 জনে পেয়েছে এবং ব্রোঞ্জ 60 জনে পেয়েছে বিগত 6 বছরে।
আমরা জাতীয় স্তরে রাষ্ট্রপতি পুরস্কার আমাদের ছেলেমেয়েরা এনএসএস ভলেন্টিয়ার যারা বিভিন্ন সেবা কার্যের জন্য 10 জনকে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে এই 6 বছরে। এটা a very special person, the chief whip of Tripura Legislative Assembly, Kalani Rana. May I request ma'am to deliver her blessing. রেখেছেন ভারতীয় সংবিধানের 75 বছর এবং আমাদের অধিকার, কর্তব্য এবং অগ্রগতির যাত্রা। কি অদ্ভুত, কত সুন্দর! মানে আমরা যেটা ভাবিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ভাবা এবং আমাদের ইনস্টিল করে আমাদের ব্রেনে। এখন তখন আমরা বুঝি না এটা তো খুব প্রয়োজনীয় টপিক, আমরা তো চিন্তা করি না। তো আজকে যেভাবে দেশকে সুরক্ষার দিকেই হোক, আর্থিকভাবেই হোক, মানুষের মান উন্নয়নের কথাই যদি বলি, আর্থসামাজিক উন্নয়ন হোক, যেভাবে দেশকে এগিয়ে নিয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, সব দিকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদেরও উচিত, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরও মানে হাত, যেহেতু এই ধরনের একটা প্ল্যাটফর্ম পেয়েছে, আমরা উই শুড গিভ আওয়ার বেস্ট। আমরা আমাদের তরফ থেকে আমাদের, কেননা আমরাও হাত বাড়িয়ে, কারণ একা মাননীয় প্রধানমন্ত্রীজির পক্ষেও সম্ভব হবে না, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেও সম্ভব হবে না, কোনো মন্ত্রী পক্ষেও সম্ভব হয় না, যতক্ষণ ধরে জনসাধারণের সহযোগিতা না। আর আমাদের এই জনসাধারণের মধ্যে বেশিরভাগই ইউথ, তো ইউথকে কাজে লাগানো খুবই প্রয়োজন। এখানে 2 নম্বরে রাখা হয়েছে সংবিধান দিবসের 11তম সংকল্প, ভারতের সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করার অঙ্গীকার। আমরা অনেকে মানে দেখতাম, কিন্তু এইবার দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এটার ভিতর সাংঘাতিক যোগ দিয়েছে। সংবিধান আমাদের যে মেইন যেগুলো আমাদের সংবিধানগুলো আছে সেইগুলো সম্পর্কে জানা এবং মানুষকেও জানা, এই যে বিষয়গুলো তার উপরে রাজ্য স্তরে রাখা হয়েছে। যখন এখান থেকে 3 জন যাবেন বা অন্যান্য প্রদেশ থেকে যখন জাতীয় স্তরে যখন কম্পিটিশন হবে, আমি যতটুকু বুঝেছি সেখানে আবার সেই রাখা হয়েছে এক জাতি এক নির্বাচন এবং গণতন্ত্রকে সরলীকরণ। আমরা ডেমোক্রেসির কথা বলি, আগেও আমরা দেখেছি ডেমোক্রেসি কি হতো, অনেক আস্তে 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 করে এখন কিন্তু আমরা দেখতে পাই যে গণতন্ত্র, ডেমোক্রেসি কাকে বলে, মাননীয় প্রধানমন্ত্রীজি গণতন্ত্রকে এখন এখানে সুপ্রতিষ্ঠিত করেছেন। সেই বিষয়ে আলোচনা হবে এবং যে কারণে অগ্রগতি এবং স্থিতিশীলতা, আপনারা সবাই জানেন যে ত্রিপুরা, আমি যদি আমাদের ত্রিপুরা রাজ্যের কথা বলি, সেখানে আজকে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি বলি, শান্তি যদি না থাকে, আগেই নর্থ ইস্টার্ন রিজনে, পুরো নর্থ ইস্টার্ন রিজনে অশান্তি, টেররিজম, খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, এগুলো তো আমরা ডেলি রুটিন আমরা দেখতাম, ধর্ষণ, এভরিথিং। কিন্তু আজকে নর্থ ইস্টার্ন রিজনে প্রায় মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেখানে প্রায় 11টা থেকে 12টা একর হয়েছে, তাতে নর্থ ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমার মনে আছে যখন প্রায়শ তৎকালীন সময়ে যখন গুয়াহাটি যেতাম, বাকি নর্থ ইস্টার্ন রিজনের তো দূরস্থ যাওয়া, সেখানে যাওয়ার আগেই ভয় পেতাম আজকে বোধহয় ওখানে বোম ব্লাস্টিং হবে, এরকম একটা পরিস্থিতি ছিল। রেলওয়ে স্টেশনে হোক, যে কোনো রাস্তায় হোক, তদ্রুপ ত্রিপুরা তো একই অবস্থা ছিল। আগরতলা থেকে যখন যেতে হতো প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা, যদি ধর্মনগরে যায় এক্সপোর্ট ছাড়া যাওয়া যেত। এখানেও টেররিজমের উপদ্রব ছিল, কিডন্যাপিং হতো এবং তার জন্য পয়সার বিনিময়ে তাদেরকে ছাড় দেওয়া হতো, এরকম একটা অবস্থা ছিল। স্কুল কলেজে যারা ইউথরা আছেন, একটু আপনাদেরকে আমি বলবো যে আগের ইতিহাসগুলো 70 দশকে কি ছিল এখানে, সমস্ত স্কুল কলেজের মধ্যে মানে কখন যে বোমা ফেলবে কেউ জানে না। নকশালিজমের নাম দিয়ে আমাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে বহু লোকের, আমাদের স্টুডেন্টদের কেউ মারাও গেছেন ওই সময়ে। তো এইদের বিষয়ে জানা উচিত। উচ্ছৃঙ্খলতার মানে চরম অবস্থা ছিল সেই জায়গায়। ত্রিপুরাতে এখন 28 রাজ্যের মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন নিচের দিক থেকে আমাদের 3rd পজিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের জানার এবং শোনার প্রয়োজন।